লাল হলুদের স্বপ্নের ফেরিওয়ালা মাদি তালাল ফের একবার মাদি তালালের ম্যাজিকে মাঠ কাঁপালো ইস্ট বেঙ্গল 3-1 গোলে ডাউনটাউন হিরোজকে হারিয়ে মোটামুটি পরের রাউন্ডের জন্য নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ইস্ট বেঙ্গল। দারুণ রেজাল্ট লাল হলুদ সমর্থকদের জন্য। এবং তোমরা যারা আমার ম্যাচ প্রিভিউ দেখোনি বা দেখেছো তোমরা জানবে যে আমি প্রেডিক্ট করেছিলাম যে ম্যাচটা আইদার 2-1 অথবা 3-1 হতে পারে, এবং আলটিমেটলি দেখা গেল কিন্তু ম্যাচটা 3-1 ইস্ট বেঙ্গলের পক্ষে গেছে। আই থিঙ্ক রেজাল্টটা খুবই এক্সপেক্টেড ছিল, ইস্ট বেঙ্গল জিতবে এটাই স্বাভাবিক ব্যাপার একটা ছিল, এবং সেটাই তারা করে দেখিয়েছে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক দিস ওয়াজ আ ভেরি ভেরি গুড পারফরমেন্স ফ্রম ইস্ট বেঙ্গল টিম। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি ম্যাচ প্রিভিউতে আলোচনা করছিলাম যে এসিএল বা কলকাতা ডার্বির কথা মাথায় রেখে, ইভেন কি শুধুমাত্র ম্যাচ প্রিভিউ নয়, আজকে সকালের যে আমি ভিডিওটা আপলোড করেছি সেখানেও আমি ডিসকাস করছিলাম যে ডিয়ামান্টাকসকে রেস্ট দেওয়া উচিত ইস্ট বেঙ্গলের, বিকজ সামনে আরও বড় ম্যাচ রয়েছে এবং এই ডাউনটাউন হিরোজের এগেনস্টে ডিয়ামান্টাকসকে ছাড়াও ইস্ট বেঙ্গল জিততে পারে, তাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। এবং ঠিক সেই কাজটাই কিন্তু কার্লেস কোয়াদ্রাত করলেন। আজকে ডিয়ামান্টাকসকে তিনি ইউজই করলেন না, বরঞ্চ রিজার্ভ দলের প্লেয়ার এবং সিনিয়র দলের প্লেয়ার্সদের একটা পারফেক্ট মিক্সচার, সুন্দর ফার্স্ট হাফ পারফরমেন্স ফলোড বাই আ ভেরি ভেরি গ্রিটি পারফরমেন্স ইন দ্য সেকেন্ড হাফ। বেশ কয়েকজন রিজার্ভ দলের প্লেয়ার সেকেন্ড হাফে খেলেছে এবং মোটামুটি দিস ওয়াজ আ ভেরি গুড গেম ফর ইস্ট বেঙ্গল বিফোর দি এসিএল কোয়ালিফায়ার্স। গোটা ম্যাচে আই থিঙ্ক সব থেকে বড় সারপ্রাইজ যেটা ছিল সেটা হচ্ছে জিকসন সিং এর না খেলাটা। ম্যাচ ডে স্কোয়াডে জিকসনের নাম না দেখে ন্যাচারালি সবাই ভীষণ চিন্তিত এবং প্রশ্ন তাদের যে জিকসনের কি হয়েছে। তো এখন অব্দি সেরকম কিছু আপডেট আসেনি বা জানা যায়নি যে জিকসন কেন খেলেননি এই ম্যাচটা, বাট হোপফুলি চোট জড়িত কোনো রকমের ইস্যু হয়তো নয়, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে কিছু অফিসিয়াল কনফার্মেশনের জন্য। বাট ওভারঅল যেভাবে ইস্ট বেঙ্গল খেলাটা শুরু করেছিল ইনফ্যাক্ট প্রথম 10-15 মিনিটে, এবং এটা পুরোপুরি একটা রিপিট লাস্ট ম্যাচের, যে প্রথম 5-10 মিনিটে এত সুন্দর চান্সেস ইস্ট বেঙ্গল ক্রিয়েট করছিল যে মেবি হয়তো তারা 1-2 গোলের লিড নিয়ে নিতে পারতো, কিন্তু এই সেম ইস্যুস ইন্ডিয়ান স্ট্রাইকার্সরা সেরকমভাবে ফিনিশ করতে পারছিলেন না। সে তুমি ডেভিড বলো, সে তুমি মাহেশ বলো, মানে ভালো করে বলটাকে যে ট্র্যাপ করে শট নেবে সেই টাইমটাই তারা এত লাগিয়ে ফেলছে যে ততক্ষণে বলটা গোল স্কোরিং যে অপরচুনিটিটা ক্রিয়েট হয়েছিল সেটা আর থাকছে না। তো এই একটা পার্টিকুলার জিনিস আমার মনে হয় যে কার্লেস কোয়াদ্রাতকে একটু কাজ করতে হবে তাদের ইন্ডিয়ান স্ট্রাইকার্সদের সাথে। আই থিঙ্ক খুবই ভালো কথা এটা যে ইন্ডিয়ান স্ট্রাইকার্সরা চান্স পাচ্ছেন ইস্ট বেঙ্গল দলে, যেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্য দলে সেরকম তারা সুযোগ পান না, বাট এই চান্সেসগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। আই আন্ডারস্ট্যান্ড যে স্ট্রাইকার্সরা মিস করবে চান্সেস, বাট দেন আগেইন যেরকম চান্সেস তারা মিস করছে সেগুলো আমার মনে হয় যে কোনো ফরেন স্ট্রাইকার কিন্তু সেই চান্সেসগুলো অ্যাটলিস্ট মিস করবেন না। তো সেই কারণে আমাদের ইন্ডিয়ান স্ট্রাইকারদেরও সেই জায়গায় যেতে হবে। তো সেই কারণে ডেভিডের আজকে দিন ছিল না, সেরকমই মাহেশকেও আমার মনে হলো যে আজকে খুব একটা যে ইনভলভ হচ্ছেন খেলার মধ্যে সেটা নয়। মেবি হ্যাঁ কয়েকটা ভালো চান্সেস তিনি ক্রিয়েট করছিলেন প্রথম দিকে, বাট ওই প্রথম 15-20-25 মিনিট মাহেশ রিয়েলি প্লেড ওয়েল, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল যে যত সময় এগোচ্ছে মাহেশ যেন তত খেলার থেকে দূরে চলে যাচ্ছেন, মানে খুব একটা বেশি ইনভলভ হতে তাকে দেখছিলাম না, বা যেরকম পাসেস বা যেরকম তার থেকে এক্সপেকটেশনস অনেক বেশি ন্যাচারালি লাল হলুদ সমর্থকদের। তো সেই এক্সপেকটেশনস অনুযায়ী না তিনি ফার্স্ট ম্যাচটা খেলতে পেরেছেন, না তাকে সেকেন্ড ম্যাচেও মনে হলো যে তিনি এখনো অবধি সেই ফিটনেস লেভেলে গেছেন বা সেই ইন্টেন্সিটি নিয়ে তিনি গোটা 90 মিনিট খেলতে পারছেন বলে। তো আমার মনে হয় যে মাহেশের যে প্রথম 15-20-25 মিনিট যেই ইন্টেন্সিটি তিনি ফুটবল খেলছিলেন সেই ইন্টেন্সিটিটা পুরো ধরে রাখতে হবে যতক্ষণ তিনি মাঠে থাকবেন, তবে গিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল আরও ভালো পারফর্ম করবে। আজকে ভালো পারফর্ম তারা করেছে নো ডাউট, বাট ইস্ট বেঙ্গলের এই দলটার পোটেনশিয়াল কিন্তু আরও বেশি। মানে আমরা যেটা দেখছি এই দলটার ইট মাইট বি দ্য 30 or 40% পোটেনশিয়াল। এখনও সব বিদেশিরা খেলছেন না, সেকেন্ড হাফে অনেক রিজার্ভ প্লেয়ারদের নামানো হচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে, এরই সাথে এখনও অনেক ম্যাচেস এই মেইন টিমের খেলা বাকি একে অপরের সাথে। সো এই দলটা উইদিন আ মান্থ আরও 1-1.5 মাসের মধ্যে আরও একটা স্ট্রং জায়গায় যাবে বলে আমি মনে করি, এবং ততদিনে মাহেশকেও খেলার মধ্যে কিন্তু ফিরতে হবে। কারণ আজকে যেটা মেনলি দেখা গেছে এই দলটার মধ্যে সেটা হচ্ছে যে আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করছিলাম, যেখানে আমি রিভিউ করছিলাম ম্যাচটার, যে জিকসন সিং থাকার জন্য কি হচ্ছিল যে সাউল ক্রেসপো এবং মাদি তালাল অনেক ওপরে অনেক অ্যাডভান্স রোলে খেলতে পারছিল। স্পেশালি মাদি তালাল তো অ্যাটাকিং মিড খেলছেনই, সাউল ক্রেসপো নাম্বার 10 এবং নাম্বার 8 পজিশনটার মধ্যে অপারেট করছিল। আজকে জিকসন না থাকার ফলে কি হয়েছে, সাউলকে তো বেসিক্যালি আজকে একটা সিডিএম পজিশনে খেলানো হচ্ছিল, বেসিক্যালি 4-2-3-1 ফরমেশনে আজকে কার্লেস কোয়াদ্রাত দল সাজিয়েছিলেন। এবার যার ফলে কি হয়েছে যে সাউল ক্রেসপো সিডিএম এবং সিএম অর্থাৎ নাম্বার 6 এবং নাম্বার 8 এই দুটো পজিশনের মধ্যে ট্র্যাপ হয়ে গেছেন, মানে এর ওপরে তিনি যেন আর উঠতে পারছেন না, বিকজ তিনি খুব বেশি ওপরে উঠে গেলে যেই স্পেসটা ক্রিয়েট হচ্ছে সেই স্পেসটা একা সৌভিকের পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। এবং এই সেম ইস্যুটা লাস্ট ইয়ার ছিল বলেই কিন্তু জিকসন সিংকে আনা হয়েছে এই মরশুমটায়, কিন্তু জিকসন না থাকাতে আজকে সাউলকে অনেকটা পেছন থেকে খেলতে হয়েছে, যার ফলে আগের দিন মাদি তালাল যেই ফ্রিডম নিয়ে খেলতে পেরেছেন আজকে সেই ফ্রিডম নিয়ে তিনি খেলতে পারেননি। মাদি তালালকে আজকে অনেকটা বেশি আজকে সাউলের জায়গাতেও খেলতে হয়েছে, আবার নিজের পজিশনেও খেলতে হয়েছে, অর্থাৎ নাম্বার 8 আবার নাম্বার 10 এই দুটো পজিশনের মধ্যে মাদি তালালকে কনস্ট্যান্ট
কনস্ট্যান্টলি থাকতে হয়েছে। কিন্তু এয়ারফোর্স ম্যাচে মাদি তালাল অনেক বেশি ফ্রিডম নিয়ে এদিক ওদিক যেখান থেকে অপারেট করার তিনি কিন্তু অপারেট করতে পারছিলেন, বিকজ তার কাছে একটা সাইডে সাউল ক্রেসপো ছিল সাপোর্ট দেওয়ার জন্য। আজকে সেটার অভাব কিন্তু পরিষ্কার দেখা গেছে, যার ফলে আজকে অনেকটা রেস্ট্রিকটিভ ফুটবল মাদি তালাল খেলেছেন বলে আমি মনে করি। বাট তার মধ্যেও আজকে মাদি তালাল মাঠ কাঁপিয়েছেন। মানে ফার্স্ট অফ অল তিনি বলেই দিয়েছিলেন আজকে ম্যাচের আগে যে আমি একটা গোল চাই, গোল করানোটা তো ভীষণ ভালো, বাট আমি গোল করতেও ভালোবাসি, আমার একটা গোল চাই লাহলুর জার্সিতে। অ্যান্ড হোয়াট আ ওয়ে টু ডু ইট। ওরকম ফ্রি কিক থেকে এত সুন্দর একটা সেট পিস, ওরকম কোয়ালিটি নিয়ে একটা শট মারা, ইট ডিফাইন্স প্লেয়ারটা কতটা ভালো, কতটা পোটেনশিয়াল তার মধ্যে রয়েছে এবং কতটা স্পেশাল একজন প্লেয়ার তিনি। এবং শুধুমাত্র ফ্রি কিকটা নিয়ে আমি কিন্তু ওকে জাজ করছি না, যেরকম ভাবে বারবার উইংয়ের দিকে বল তিনি ঠেলে দিচ্ছিলেন, যেরকম ভাবে চান্সেস ক্রিয়েট করছিলেন, যেরকম পজিটিভ ফরওয়ার্ড পাসেস তিনি বাড়াচ্ছিলেন দুটো উইংকে, আউটস্ট্যান্ডিং। মানে আমি প্রিভিউতেও আলোচনা করছিলাম যে ডাউনটাউন হিরোজদের কাছে দুটো অপশন রয়েছে, দুভাবে তারা ম্যাচটা খেলতে পারে। একটা হচ্ছে হাই প্রেস, এবং যেই মুহূর্তে হাই প্রেস হবে তোমার পেছনে একটা বড় স্পেস পাবে, সেই স্পেসটাকে তোমাকে এক্সপ্লয়েট করতে হবে। আজকে সেই কাজটা মাদি তালাল করে গেছেন। যেই মুহূর্তে ডাউনটাউনের দুটো ফুল ব্যাক প্রেস করছিল, সেই মুহূর্তেই মাদি তালাল বলটা রিলিজ করে দিচ্ছিলেন উইংসদের, এবং উইংসদের সামনে পুরো ফাঁকা। যদি উইঙ্গার্সরা আরেকটু ভালো ক্রসেস বাড়াতে পারতেন, ইনফ্যাক্ট তারা বাড়িয়েওছেন, বাট সেই সময় সেই বলগুলোকে অ্যাটাক করার জন্য বক্সের মধ্যে ভালো ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ ছিল না। বাট ওভারঅল এই যে উইং প্লেটা যেরকমভাবে মাদি তালাল অপারেট করাচ্ছিল, অ্যাক্টিভেট করাচ্ছিল, দিস ওয়াজ আ সাইড টু ওয়াচ। আর সেকেন্ড যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে ডাউনটাউন হিরোজ উইল বি প্লেইং আ লট অফ ফিজিক্যাল ফুটবল, এবং তারা সেটা খেলেছে, সেটা পরিষ্কার দেখা গেছে। ইনফ্যাক্ট সেকেন্ড হাফে অনেক বেশি করে সেটা দেখা গেছে, বিকজ সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল একটুখানি খেলার টেম্পো স্লো করে দিয়েছিল। তার মেইন ফ্যাক্টর এটাই ছিল যে ম্যাচটাকে এবার 2-1 ক্লোজ ডাউন তারা করতে চাইছিল বলে আমি মনে করি, কারণ রিজার্ভ দলের প্লেয়ার্সরা নামছিল, এবং মেইনলি আমরা যদি দেখি তাহলে সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গলের রিজার্ভ প্লেয়াররাই খেলেছে। ইস্ট বেঙ্গলের মেইন টিমের প্লেয়ার্সরা যে খুব বেশি মাঠ কভার করেছেন সেকেন্ড হাফটাই, সেরকমটা নয়। তালাল বা ক্রেসপো তারা জাস্ট বলটা রিলিজ করে দিচ্ছিলেন উইংয়ের দিকে, সে তুমি আমান বলো বা পরের দিকে আজাদ এসেছিলেন লেফট উইংয়ে, বা তুমি সামনে ডেভিড বলো, এরাই কিন্তু মেইনলি বলটাকে নিয়ে গোলের দিকে যাচ্ছিল বা গোল করার চেষ্টা করছিল। বাট সেকেন্ড হাফে যেটা আমার মনে হয় ইস্ট বেঙ্গলের দরকার ছিল সেটা হচ্ছে নাওরে মাহেশের আরেকটু বেশি অ্যাক্টিভ হলে আমার মনে হয় যে বেসিক্যালি আগের দিন মাদি তালাল যে সাপোর্টটা সাউল ক্রেসপোর থেকে পাচ্ছিলেন, সেই সাপোর্টটা তিনি যদি আজকে মহেশের থেকে পেতেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে সেকেন্ড হাফেও ইস্ট বেঙ্গল আরও বেটার খেলতে পারতো। একটু গ্রিটি পারফরমেন্স, একেবারে ফার্স্ট হাফের মতন যে একেবারে পজিটিভ ইন্টেন্ট নিয়ে পজিটিভ টেম্পো মেনটেন করে তারা গোল করার চেষ্টা করছে সেরকমটা নয়। খুবই ব্রিলিয়েন্টলি তারা ম্যাচটা কিন্তু কন্ট্রোল করেছে, খুবই ব্রিলিয়েন্টলি তারা ম্যাচটা টেম্পো ধরে খেলেছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যে কখন কীরকমভাবে খেলাটার পেস কীরকম হবে, এই পুরো জিনিসটা খুব সুন্দর আজকে ইস্ট বেঙ্গল কিন্তু সামলাতে পেরেছে বলে আমি মনে করি। 2-1 লিড কখনোই সেফ নয়, এবং যে গোলটাও তারা খেয়েছে, আমি বারবার বলে আসছি যে ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ ল্যাপসেস হচ্ছে, কোথাও একটা প্লেয়ারদের কমিউনিকেশনের অভাব স্পষ্ট দেখা যাচ্ছে। ফার্স্ট অফ অল তো যে ভাসানো বলটা এলো সেটা হিজাজি হেড কানেক্ট করতে পারলেন না, বরঞ্চ অপোনেন্ট স্ট্রাইকার হেডটা কানেক্ট করলেন। আমি সেখানে হিজাজিকে দোষ দেবো না কি করবো আমি ঠিক বুঝতে পারছি না, বাট দিস ইজ আ প্রবলেম যেটা রিপিট হচ্ছে প্রত্যেকটা ম্যাচে। বারবার এরকম ভাসানো বলের ক্ষেত্রে দেখা যাচ্ছে হিজাজি কিন্তু হেড উইন করতে পারছেন না। সো দিস ইজ সামথিং দ্যাট কার্লোস কোয়াদ্রাত নিডস টু লুক ইনটু। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের ডিফেন্সের মধ্যে মনে হচ্ছে সেটা হচ্ছে যে প্লেয়ার্সরা আর নট অ্যাওয়্যার যে অপোনেন্ট প্লেয়ার্সরা কোথায় রয়েছে। আজকে সেটা আমরা রাকিবের মধ্যে দেখেছি, লাস্ট ম্যাচে আমরা সেটা লালচুঙ্গার মধ্যে দেখছিলাম, বাট অপোনেন্ট প্লেয়ার্সরা কোথায় রয়েছেন আশেপাশে সেই জিনিসটাই যেন ডিফেন্ডার্সরা বুঝতে পারছে না, এবং এখানেই আসছে কমিউনিকেশনের একটা বড় অভাব। ইভেন কি যে গোলটাও তারা খেয়েছে, যে প্লেয়ারটা পেছনে আছে সেটা কি রাকিব বুঝতে পারেননি, মানে না হলে যদি জানতেন তাহলে ওরকমভাবে হয়তো ক্লিয়ার করতে যেতেন না বলটা। তিনি মনে করেছেন পেছনে কেউ নেই, সেই কারণেই তিনি বলটাকে অ্যাটাক করতে গেছেন পা দিয়ে, হঠাৎ করে কোথা থেকে আফরিন এসে গোলটা করে দিয়ে চলে গেল। সো এবং শুধুমাত্র এটা একটা ইনস্ট্যান্ট নয়, আর একটা ইনস্ট্যান্ট ছিল যে বলটা ভাসানো এসছে, তিনি চেস্ট রিসিভ করে আবার দেখলাম যে ডি বক্সের ঠিক সামনে স্নটনের পায়ে বলটা ফেলে দিলেন। তো এই ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটা কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্ডারদের মধ্যে আনতে হবে, যে বলটা আমি যে রিসিভ করছি বা বলটা যে আমি ক্লিয়ার আউট করছি সেটা গিয়ে পড়বে কোথায়, সেখানে অপোনেন্ট প্লেয়ার্সরা আছে কিনা, সেটা কোন পজিশনে রয়েছে, এই জিনিসগুলো কিন্তু ভীষণ মাথায় রেখে ডিপেন্ডিং করতে হয় বলে আমি মনে করি। আমি কোনো বড় কোচ নয় বা কোনো বড় হনু নই, বাট দ্য থিং ইজ এগুলো খেলার মধ্যে স্পষ্ট দেখা যায়, এবং এইগুলোই যখন গোল হবে তখন আমরা প্লেয়ারদেরকে গালাগালি দেবো। তো তার আগেই এইগুলোকে রিজলভ করে দেওয়াটা উচিত আমার মনে হয়। তো এই কয়েকটা জিনিস আমার খুব চোখে পড়লো। আদারওয়াইজ আই থিঙ্ক ইস্ট বেঙ্গল অ্যাজ আ টিম গুছিয়ে এসছে মোটামুটি, এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা ভালো টিম এবং একটা খারাপ টিমের মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা করে দেন প্লেয়ার্সরাই। আজকে দলে ভালো প্লেয়ার্স থাকলে এই পারফরমেন্স এক্সপেক্টেড, ইস্ট বেঙ্গল এরকম খেলবে এটা এক্সপেক্টেড।
সব থেকে বড় কথা হচ্ছে যে এর আগে অ্যাটলিস্ট লাস্ট ইয়ার অব্দিও ইস্ট বেঙ্গল পিছিয়ে গেলেও বা ইস্ট বেঙ্গল গোল কনসিড করে ফেললেও সেই চিন্তাটা সমর্থকদের মধ্যে হতো যে এরপরে কি গোল আসবে, গোল কি করতে পারবে নাকি খেলাটা ড্র হবে বা খেলাটা হেরে যাব। বাট দ্য থিং ইজ প্রথমবারের জন্য বোধহয় আমার মনে হয় যে আইএসএল হোক কি এখন এই মুহূর্তে রিসেন্ট ইয়ার্স হোক, ইস্ট বেঙ্গলের সমর্থকদের মধ্যেও একটা কনফিডেন্স এসছে, প্লেয়ারদের মধ্যে একটা কনফিডেন্স এসছে, সাপোর্ট স্টাফ বেঞ্চের মধ্যে একটা কনফিডেন্স এসছে যে আমরা যদি গোলও খেয়ে যাই কোনো প্রবলেম নেই, আমাদের সামনে যা প্লেয়ার্স রয়েছে, যা কোয়ালিটি রয়েছে, আমরা আরও গোল দিতে পারবো। এবং এটাই হলো, গত ম্যাচেও হয়েছে যে এক গোলে পিছিয়ে থেকে তারা পরপর গোল করেছে, আবার আজকেও দেখা গেল যে এক হওয়ার পরেও গিয়ে পরে তারা দুটো গোল করলেন। এবং এটা ইজি নয়, এই মেন্টালিটিটা ইজি নয়, সেই মেন্টালিটিটা এখন প্লেয়ারদের মধ্যে এসছে। আমার মনে হয় এটা আরও বড় একটা পজিটিভ। বাট ওভারঅল আই থিঙ্ক ডাউনটাউন হিরোজের অ্যাটাক খুব একটা সেরকম আমরা দেখতে পাইনি। যে কটা এসছে মেনলি ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ ল্যাপসেসের থেকেই এসছে, বাট ডাউনটাউন নিজে থেকে কিছু এক্সট্রা অর্ডিনারি করেছে সেরকমটা নয়, সেটা না হওয়াটাই স্বাভাবিক। এবং ওরা যে একটা অ্যামেচিওর টিম, একটা টিম যারা সবসময় ফুটবল খেলে না, সেটা তাদের খেলা দেখে, তাদের ফার্স্ট টাচ দেখে বোঝা যায়। তো সেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল যে ম্যাচটা ডমিনেট করবে এটা স্বাভাবিক ছিল। এবং মাঝমাঠে আই থিঙ্ক সৌভিক চক্রবর্তী বলো বা সাউল ক্রেসপো বলো, এরা খুব সুন্দর ম্যাচটাকে ধরে রেখেছে। মানে বল পজিশন লুজ করলেও খুব সঙ্গে সঙ্গে বলটা রিকভারি করা, সেই বলটা রিকভার করে হঠাৎ করে একটা অ্যাটাক তৈরি করা, এই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আজকে ইস্ট বেঙ্গলের খেলাতে। কিন্তু এই দলে জিকসন কতটা ক্রুশিয়াল এটা কিন্তু আজকের ম্যাচ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। দলটায় জিকসনের মতন একটা প্লেয়ার দরকার ছিল। আমি যখন জিকসনের সাইনিং হয়েছিলাম তখনও অ্যানাউন্স করেছিলাম যে কেন এই ইস্ট বেঙ্গল দলটায় আপুইয়ার প্রয়োজন ছিল না, কেন এই দলটায় অ্যাকচুয়ালি জিকসনের মতন একটা প্লেয়ারের দরকার ছিল। এটা আজকে কিন্তু আরও বেশি পরিষ্কার হলো এবং আমার মনে হয় সমর্থকরাও অ্যাকসেপ্ট করবেন এই জিনিসটা। বাট আই থিঙ্ক ওভারঅল 3-1 ইজ আ গুড রেজাল্ট। সেকেন্ড গোলটা তো পেনাল্টি থেকে এসছে এবং থার্ড গোলটাও আই থিঙ্ক ইট ওয়াজ গিফটেড টু ইস্ট বেঙ্গল। বাট সেখান থেকেও জেসিন টিকে যেরকমভাবে বলটা সময় নিয়ে শটটা মারলেন, মানে এলিট মেন্টালিটি। এবং লেফট উইংয়ে আজাদ, এখন আমি যেটা বললাম যে এই কেরালা প্লেয়ারদের মধ্যে একটা জিনিস আমি দেখলাম যেটা খুবই কমন, আমন বলো, বিষ্ণু বলো বা আজাদ বলো, এদের সবার মধ্যে একটা জিনিস খুব কমন, এরা ভীষণ বলটা পায়ে হোল্ড করতে ভালোবাসে এবং যেখানে হোল্ড করার কথা নয়, ক্যাচ মারার কথা নয়, স্টাইল মারার কথা নয়, সেগুলো তারা করে বেড়াচ্ছে। হ্যাঁ, ভালো খেলছেন, যখন বল নিয়ে বেরিয়ে যাচ্ছেন হু হা করে সমর্থকরা কিন্তু ভীষণ তাদের অ্যাপ্লড করছেন, এটা ঠিক কথাই। কিন্তু সিনারিও বুঝেই প্লেয়ারদের বুঝতে হবে যে কখন বলটাকে রিলিজ করে জাস্ট পাস দিয়ে বেরিয়ে যাব। এই জিনিসটা যত তারা তাড়াতাড়ি বুঝবে তত কিন্তু ইস্ট বেঙ্গলের পক্ষেও ভালো বলে আমি মনে করছি। কারণ যেখানে আই থিঙ্ক আজাদকে আই থিঙ্ক সেটাও কার্লেস কোয়াদ্রাস বোঝাচ্ছিলেন, একটা দেখলাম আমি একটা ভিডিওতে, যে আজাদ যেই মুহূর্তে অপোনেন্ট অ্যাটাক করছে, নিজের সাইড লাইনে কেত মারার দরকার নেই, তিনি বলটা নিয়ে কাটিয়ে কুটিয়ে হেভি বেরোনোর চেষ্টা করলেন, সেটা পারলেন না। তো সেখান থেকে একটা অ্যাটাক বড় হচ্ছে ডাউনটাউন হিরোজ স্টার্ট করেছিল, সেটা হয়নি, আলটিমেটলি দ্যাটস গুড নিউজ। বাট যদি সেখান থেকে গোলটা হতো তাহলে কি আজাদ নিজেকে ক্ষমা করতে পারতেন সেই কেতটা দেখানোর জন্য? এবং সেটাই আমার মনে হয় যে পরের দিকে কার্লেস কোয়াদ্রাস তাকে আলাদা করে ডেকে এনে ভিডিওতে ধরা পড়েছে যে তিনি কিছুটা বলছিলেন আজাদকে। তো এই ইনপুটসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোচের থেকে। এবং বিনো জর্জ যেহেতু এই প্লেয়ারদের আরও ভালো করে চেনেন, তাকেও এই ইনপুটটা দিতে হবে যে তোমার কনফিডেন্স আছে, ইটস গুড। আই থিঙ্ক ইটস ভেরি ভেরি গুড যে ইস্ট বেঙ্গল এরকম কিছু হিডেন জেমসকে তুলে নিয়ে আসছে। কারণ এরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে ইন্ডিয়ান প্লেয়ার্সদের অভাব আমরা অনেক দিন ধরেই দেখছি, এরকম দরকারও, ভালো লাগে মাঠের মধ্যে দেখতে। কিন্তু ডিসিশন মেকিংটা ভীষণ ইম্পর্টেন্ট এই প্লেয়ারদের। বয়স কম, সেই কারণে অনেকটা শেখার বাকি, সেই কারণে আমি খুব একটা বেশি ক্রিটিক্যাল হব না। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই ডিসিশনসগুলো যাতে ইস্ট বেঙ্গলকে হার্ট না করে সেগুলোই মাথায় রাখতে হবে এই ইয়াংস্টার্সদের। বাট ওভারঅল দিস ওয়াজ আ ভেরি ভেরি গুড গেম টু ওয়াচ। সব থেকে বড় কথা হচ্ছে যে 6 পয়েন্ট নিয়ে তারা কলকাতা ডার্বি খেলতে নামবে। প্রেশার ইজ নাও অন মোহনবাগানকে কালকের ম্যাচ জিততেই হবে। এবং ইস্ট বেঙ্গলের জন্য আরও একটা বড় পজিটিভ হচ্ছে যে এসএল কোয়ালিফায়ার্স আই থিঙ্ক নেক্সট ওয়েডনেসডে। তো তার আগে পরপর দুটো ম্যাচ জেতা, এত ডমিনেটিং ফুটবল খেলে জেতা আই থিঙ্ক প্লেয়ারদেরকেও কনফিডেন্স দেবে, কোচকেও কনফিডেন্স দেবে। মোটামুটি আই থিঙ্ক কার্লেস কোয়াদ্রাস এবার বুঝে গেছেন যে এই দলটাকে কীরকমভাবে খেলাবেন, কীরকমভাবে কোন প্লেয়ারকে কখন ইউজ করবেন, সেই আইডিয়াটাও আমার মনে হয় যে কার্লেস কোয়াদ্রাস ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছেন এই নতুন প্লেয়ার্সদের পাওয়ার পরে। সো এখন সমর্থকদের আমার মনে হয় যে 2 থেকে 3টে আশা হওয়া উচিত। ফার্স্ট আশা, জিকসন সিং যেন ফিট হন এবং তিনি এসএল কোয়ালিফায়ার্স খেলেন, তবে গিয়ে কিন্তু সাউল এবং তালালের ট্রু পোটেনশিয়াল আমরা দেখতে পারবো। সেকেন্ড আশা, ডিয়ামান্টাকস যেন প্লিজ ফিট হয়ে যান এসএল কোয়ালিফায়ার্সের আগে। তার যে চোটটা হয়েছে, মাইনার ইঞ্জুরি, ভেরি গুড ডিসিশন বাই কার্লেস কোয়াদ্রাস যে তিনি আজকে খেলাননি। তো হোপফুলি এসএল কোয়ালিফায়ার্সের জন্য ডিয়ামান্টাকস অ্যাভেলেবেল থাকবেন, এটা হচ্ছে সেকেন্ড আশা। থার্ড আশা হচ্ছে হেক্টর ইউসতে বাবা তুমি প্লিজ তাড়াতাড়ি কলকাতায় চলে এসো, বিকজ এসএল কোয়ালিফায়ার্সের আগে অ্যাটলিস্ট অন্তত 3 থেকে 4টে ট্রেনিং সেশনস মিনিমাম হেক্টর ইউসতে খেলতে হয়। বিকজ তিনি এখানকার কন্ডিশনস চেনেন, খুব ভালো কথা, বাট তিনি খেলার মধ্যে তো নেই, তাকে তো ফিরে আসতে হবে খেলার মধ্যে, বয়সটাও তো হয়েছে। তো সেই কারণে হেক্টর ইউসতে কত তাড়াতাড়ি কলকাতায় আসছে, এটা থার্ড জিনিস যেটা ইস্ট বেঙ্গল সমর্থকদের নজর রাখা উচিত এবং আশা করা উচিত যেন তাড়াতাড়ি এগুলো সলভ হয়ে যায়, এগুলো মিটে যায়। বাট অবশ্যই আমি সমর্থকরা জানিও যে তোমাদের কিরকম লাগলো আজকের এই পারফরমেন্স, তোমরা কিরকমভাবে দেখছো এই ম্যাচটা, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।